দেখো, সামনের যে অংশটা আছে সে অংশটা হচ্ছে বৃদ্ধি পায়। বৃদ্ধি পেতে হলে অবশ্যই সেই সেলগুলিকে কি হতে হবে, প্লাস্টিক বা এগুলো হচ্ছে এলাস্টিসিটি থাকতে হবে, মানে বৃদ্ধি হওয়ার ক্ষমতা থাকতে হবে। সেই কথাটা এটি এখানে বলা হয়েছে। ওয়ালটা হচ্ছে খড়খড়ে এবং কিছুটা পুরু ধরনের। হ্যাঁ, সেই ওয়ালটা স্ট্রেচ করার ক্ষমতা আছে, মানে লম্বা হয়ে যাওয়ার একটা ক্ষমতা রয়েছে এবং প্লাস্টিসিটি আছে। এটি হচ্ছে মূল কথা। এবার সেল স্ট্রাকচারটা দেখো। একটা সেল স্ট্রাকচার যেহেতু আমরা জানি যে ছত্রাক কিন্তু ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক মানে হচ্ছে এরা প্রকৃতকোষী, কাজে এর মধ্যে নিউক্লিয়াস থাকবে এবং অন্যান্য সেলুলার অর্গানেলস গুলো থাকবে। তো দেখো এদের তোমার সেল ওয়াল, প্রথম পর্যায়ে সেল ওয়াল, তারপর প্লাজমা লেমা, তারপর হচ্ছে লোমেসোম, লিপিড ইনক্লুশন। যেগুলি লিপিড ইনক্লুশন মানে হচ্ছে একটা নির্দিষ্ট লিপিডের মন্ড আর কি। ভ্যাকুল আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, মাইটোকন্ড্রিয়া। মোট কথা যাবতীয় প্রধান প্রধান যে সেল ওয়ালগুলি আছে সবগুলি সেল ওয়ালই এখানে বিদ্যমান আর কি। এই চিত্রটা খুব সুন্দর করে আর্ট করবে, তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে। তাছাড়া এখান থেকে তোমরা হচ্ছে ভালো ফিডব্যাক নিয়ে আসতে পারবে না, মানে ভালো চিত্র আর্ট করতে না পারলে তোমার হচ্ছে মার্ক কম কম পাবে এবং মূল্যায়ন সঠিকভাবে হবে না। এখন দেখো একটা বিশেষ ধরনের স্ট্রাকচার যেটাকে বলা হয় হচ্ছে প্ল্যাকটেনকাইমা। তো এটা কি জিনিস, প্ল্যাকটেনকাইমার কি মেকানিজম, এটা আমরা দেখব। এখানে দেখো বলা হয়েছে যে ডিউরিং সার্টেন স্টেজেস ইন দ্য লাইফ অফ সাম হায়ার ফর্মস mycelium gets organized into a loosely or compactly woven tissues like structure termed as প্ল্যাকটেনকাইমা। মানে কিছু কিছু যেগুলি ফাঙ্গাস রয়েছে, ফাঙ্গাসের মধ্যে যেগুলি কিছুটা উচ্চমার্গীয়, যেমন ধরো মাশরুম, অ্যাগারিকাসের যে জাতগুলি, এগুলো আমরা খালি চোখে দেখতে পাই। এবং আরো কিছু জাত রয়েছে যেগুলি আমরা প্রজাতি, এগুলো আমরা খালি চোখে দেখতে পাই, এগুলোকে হায়ার ফর্ম বলা হয়। এই হায়ার ফর্ম যে ফাঙ্গাস গুলো রয়েছে তার মাশরুম হলো কি হয়, তাদের যে মাইসেলিয়াম গুলো রয়েছে সেগুলি একত্রে অর্গানাইজড হয়ে একটা লুজ, একটা কম্প্যাক্টলি এবং লুজলি একটা ওয়েভেন টিস্যু তৈরি করে। মানে সবগুলি একযোগে একটা কম্প্যাক্ট অবস্থার সৃষ্টি করে টিস্যুবৎ কলার মতো একটা অংশ তৈরি করে। এই এই কলার মতো, টিস্যু কলার মতো যে অংশটি, সেটাকে বলা হয় প্ল্যাকটেনকাইমা। স্যার বুঝি নাই, আর একটু বলে দেন। মাইসেলিয়াম গুলো তোমরা একটু আগে হাইফার যে চিত্রটা দেখেছো সেখানে দেখেছো যে মাইসেলিয়াম গুলো বিস্তৃত ছিল। এই যে দেখো 4 নাম্বার চিত্রটা খেয়াল করো, দেখতে পাচ্ছো যে এখানে মাইসেলিয়ামের মধ্যে সবগুলি বিস্তৃত অবস্থায় আছে, হাইফি গুলো বিস্তৃত অবস্থায় আছে, দেখে বুঝতে পারছো তো? এখন জি এগুলো স্যার। যদি এইভাবে বিস্তৃত না থেকে একটা কম্প্যাক্ট অবস্থায় ওয়েভেন হয়, মানে একটা জায়গায় সবগুলি জড়িত হয়ে যুক্ত হয়ে একটা কম্প্যাক্ট অবস্থার সৃষ্টি করে, তাহলে খেয়াল করো যে তোমরা যদি অনেকগুলি সুতা যদি কি করো একখানে যুক্ত করো, হ্যাঁ অনেকগুলো সুতা, ধরো এক মুঠ সুতা যদি একখানে যুক্ত করো, করে একটা মুঠ ভরে ফেলো, তাহলে সেটা দেখতে কেমন মনে হবে? অনেকটা ঐচ্ছিক টিস্যু কলার মতো দেখতে মনে হবে না? তোমরা তো টিস্যুর ছবি দেখেছো, ছবি আর্ট করেছো। জি স্যার। হ্যাঁ, সেই কথাটাই বলা হচ্ছে যে এরকম তোমার হচ্ছে বিস্তৃত না থেকে যদি সেটি তোমার হচ্ছে একযোগে কম্প্যাক্ট একটা টিস্যুর মতো আকৃতি সৃষ্টি করে, কম্প্যাক্ট হয়ে যায়, তখন সেই অংশকে বলা হবে প্ল্যাকটেনকাইমা। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝছি স্যার।
এখন দেখো এটার দুইটা পার্ট এরা করেছে, একটা হচ্ছে প্রোজেনকাইমা আর একটা হচ্ছে জেউডোপ্যারেনকাইমা। এখন দেখো প্রোজেনকাইমাতে হচ্ছে হাইফিয়া লুজলি ইন্টারওয়েভেন অ্যান্ড লাই মোর অর লেস প্যারালাল টু ইচ আদার। এরা হচ্ছে মোটামুটি লুজলি হচ্ছে ইন্টারওয়েভেন থাকে, আর হচ্ছে এরা কি অবস্থায় থাকে তোমার হচ্ছে লাই মানে হরিজন্টাল অবস্থানে থাকে, বুঝেছো? শুয়ে থাকা বলতে এটা হরিজন্টাল উলম্ব অবস্থায় থাকে না, এবং মোটামুটি তারা প্যারালাল অবস্থায় থাকে, অথবা কিছুটা হয়তোবা প্যারালাল অবস্থা থেকে সরে থাকতে পারে, মানে সম্পূর্ণ যে প্যারালালিটি এটা নাও হতে পারে। তারপর দেখো হাইফিয়ার লঙ্গিচুডিনালি ওরিয়েন্টেড। স্যার হ্যাঁ বলো। স্যার ইন্টার ওভেনটা একটু যদি বলতেন কি? ইন্টারওভেন মানে হচ্ছে তোমার যে ডিজাইনে থাকবে, যে শেপে থাকবে, এটার হচ্ছে বাংলা হচ্ছে যে অলংকৃত করা। বুঝতে পেরেছো? মানে যদি আমরা বলি যে ওটা ওই যে দেখো মোট কথাটা দুটার সঙ্গে রয়েছে। হ্যাঁ, লুজলি ইন্টারওভেন মানে হালকা ভাবে তারা হচ্ছে সজ্জিত আছে, হালকা ভাবে সজ্জিত আছে। বুঝতে পেরেছো? স্যার ফিগারেটিভ আকার আগে। হ্যাঁ জি স্যার বুঝছি। হ্যাঁ, এটা হতে পারে লুজলি ইন্টারওভেন অথবা ক্লোজলি ইন্টারওভেন। ক্লোজলি যদি হয় তাহলে কি হবে? শক্তভাবে যুক্ত থাকবে বা সজ্জিত থাকবে, এটাই। Hyphae are longitudinally oriented and cells are clearly distinguished. এক্ষেত্রে হচ্ছে হাইফি গুলো লঙ্গিচুডিনালি ওরিয়েন্টেড অবস্থায় থাকে, মানে এরা হচ্ছে লম্বা লম্বা আলাদাভাবে পৃথক অবস্থায় থাকে, এবং এরা ক্লিয়ারলি ডিস্টিংগুইশড মানে একটা থেকে আর একটাকে খুব সহজেই আলাদা করা যায়। যদি তারা লুজলি তোমার হচ্ছে যে ইন্টারওভেন থাকে, মানে হালকাভাবে যদি একে অপরের সাথে যুক্ত থাকে, তাহলে আমরা একটি থেকে আর একটি খুব সহজেই আলাদা করতে পারবো, এটি স্বাভাবিক। এখন দেখো জেউডোপ্যারেনকাইমার ক্ষেত্রে যেটি হয় ঠিক এর বিপরীত। ওটা হচ্ছে লুজলি ইন্টারওভেন, এটি হচ্ছে ক্লোজলি প্যাকড অ্যান্ড ইন্টারওভেন, মানে এগুলো একসঙ্গে এতভাবে যুক্ত থাকে যে একটার গায়ের সঙ্গে আরেকটা সজ্জিত অবস্থায় লেগে থাকে। তারপর হচ্ছে কমপ্লিটলি লুজ দেয়ার আইডেন্টিটি, এবং এর কারণে তারা এমন ভাবে যুক্ত থাকে একটার সঙ্গে আরেকটা যে তারা কমপ্লিটলি লুজ দেয়ার আইডেন্টিটি, মানে কাউকে পৃথকভাবে চিহ্নিত করতে পারা যায় না। এই জন্য বলা হচ্ছে যে তারা তাদের আইডেন্টিটিটা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলে। তারপর হচ্ছে অ্যাপিয়ার অ্যাজ আইসোডায়ামেট্রিক সেল গিভিং দ্য টিস্যু এ প্যারেনকাইমা লাইক অ্যাপিয়ারেন্স। আমাদের যে তোমার হচ্ছে পাতার যে প্যারেনকাইমা সেলগুলি আছে, সেটির যে আকৃতি, সেই আকৃতিবৎ একটা আকৃতি তৈরি করে, যেটিকে বলা হয় আইসোডায়ামেট্রিক সেল লাইক স্ট্রাকচার। এই ধরনের স্ট্রাকচার তৈরি হওয়ার কারণে তখন প্লেক্টোকাইমা এই অংশকে বলা হয় জেউডোপ্যারেনকাইমা। বুঝতে পেরেছো? জি স্যার। এখন দেখো প্লেক্টোপ্যারেনকাইমা, এখন স্ট্রোমা, কিছু কিছু পার্ট আছে যে পার্টগুলো আমরা স্ট্রোমা সম্পর্কে কি বুঝি। স্ট্রোমা বলতে স্ট্রোমার সঙ্গে কিন্তু এর আগেও আমরা বেশ পরিচিত ছিলাম। কেউ বলতে পারবে যে স্ট্রোমা কোথায় পড়েছিলে বা কোন জায়গায়? সেটির সঙ্গে এটা খুবই মানে জড়িত আর কি, এই অংশটা। আমরা যখন পড়েছিলাম পত্ররন্ধ্র বিশ্লেষণ করতে পড়তাম প্যারেনকাইমা সেলগুলো নিয়ে, জি তখন স্যার, সেখানে পাতার মধ্যে থাকে হ্যাঁ স্টোমাটা। স্ট্রোমা। তো ওইটা হলো পাতার মধ্যে, ওটা সবুজ উদ্ভিদের পাতার মধ্যে। আর ঠিক একই রকম যে সেলটা হচ্ছে উচ্চমার্গীয় তোমার ফাঙ্গাসে থাকে, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে প্ল্যাকটেনকাইমা। ওদেরটা হচ্ছে প্যারেনকাইমা, এদেরটা হচ্ছে প্ল্যাকটেনকাইমা। কাজেই দুইটিতেই স্ট্রোমা থাকাটা স্বাভাবিক। এখন দেখো স্ট্রোমা নিয়ে কথা বলেছে, ম্যাট্রেস অর এ পড লাইক কম্প্যাক্ট সোমাটিক স্ট্রাকচার। সোমাটিক কথাটার অর্থ বোঝো কি তোমরা? সোমাটিক কি?
না স্যার। দুইটি, হ্যাঁ, যে কোনো হচ্ছে তোমার অর্গানেলস বা তোমার যে কোনো অর্গানিজমের দুইটি অংশ থাকে, একটা হচ্ছে সোমাটিক আর একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ। যে অংশটা শুধুমাত্র দৈহিক কার্য সম্পাদন করে তাকে বলা হয় সোমাটিক, যে অংশটা বংশ বিস্তার বা প্রজননের কাজে ব্যবহার করা হয় সেই একটা অংশকে বলা হয় রিপ্রোডাক্টিভ। বুঝতে পেরেছো? তার মানে এখানে যে স্ট্রোমা এটি হচ্ছে একটা সোমাটিক স্ট্রাকচার, মানে দৈহিক জি স্যার। স্ট্রাকচার। এটা রিপ্রোডাকশনের ক্ষেত্রে কম ভূমিকা পালন করে, অথবা অথবা হচ্ছে সামান্য কিছু কিংবা একেবারেই কোনো রকম ভূমিকা নাও পালন করতে পারে। কিন্তু পালন করে কিনা আমরা পরবর্তী পয়েন্টে দেখব। দেখো, রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার অফ ফ্রুকটিফিকেশন আর ফর্মড ইন অর অ্যান দেম। এখন কথা হচ্ছে এইখানে যে কথাটা আসলো ফ্রুকটিফিকেশন, ফ্রুকটিফিকেশন কি এটা কি বোঝো তোমরা? না স্যার। একটা ফাঙ্গাসের তোমার হচ্ছে না স্যার। একটা ফাঙ্গাসের তোমার যে স্পোরের মাধ্যমে ফাঙ্গাস কি করে, বংশ বিস্তার করে। তো একটা স্পোর তোমার কনিডিওফোরে কিংবা স্পোরের যে হচ্ছে তোমার আধার আছে, সেই আধারে যে স্পোর তৈরি হওয়া এবং সেখান থেকে স্পোরের বিস্তৃত হওয়া বা তোমার বিচ্ছুরিত হয়ে ছড়িয়ে পড়ার যে পদ্ধতি, তৈরি থেকে ছড়িয়ে পড়া পর্যন্ত সম্পূর্ণ অংশটাকে বলা হয় ফ্রুকটিফিকেশন। বুঝতে পেরেছো? তো এখানে বলছে যে রিপ্রোডাক্টিভ জি স্ট্রাকচার অফ স্যার। ফ্রুকটিফিকেশন, যেহেতু এটি হচ্ছে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, ফ্রুকটিফিকেশনটা হচ্ছে স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে, কাজে এটি হচ্ছে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের মধ্যে অন্তর্গত। আর ফর্মড অন ইন অর দেম, তার মানে স্ট্রোমা হচ্ছে একটা সোমাটিক সেল। স্ট্রোমা নিজে একটা সোমাটিক সেল, নিজে কোনো রকম কোনোভাবেই তোমার হচ্ছে রিপ্রোডাক্টিভের কোনো অংশে কাজ করে না, কিন্তু এর মধ্যে এক ধরনের রিপ্রোডাক্টিভ তোমার কার্যকলাপ সম্পন্ন হয়, যেটি ফ্রুকটিফিকেশনের মাধ্যমে স্ট্রোমা দিয়ে স্পোর নির্গত করে। এখন দেখো স্ক্লেরোশিয়াম কি। প্রথম অংশটা হচ্ছে তোমার এটা স্ট্রোমার চিত্র, দ্বিতীয়টা হচ্ছে তোমার স্ক্লেরোশিয়াম। আমরা শুধু শুনেই এসেছিলাম যে বিশেষ ধরনের হচ্ছে একটা। স্যার হ্যাঁ বলো। স্যার আপনি যে বললেন স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে, তো এখানে ফিমেল মেল গেমেট থাকে না? এটা তো অযৌন বংশ বিস্তার। তোমার তো এগুলো নিয়ে তো আমরা শুরুর দিকে আলোচনা করেছি, তুমি কি গত ক্লাসে ছিলে? স্যার গত ক্লাসে ছিলাম স্যার। আচ্ছা, ফাঙ্গাস হচ্ছে দুই রকম ভাবেই বংশ বিস্তার করে। একটা হচ্ছে তোমার রিপ্রোডাক্টিভ অংশটা, একটা হতে পারে সেক্সুয়াল, একটা হতে পারে অ্যাসেক্সুয়াল। তো সেক্সুয়াল হলে সেখানে জাইগোস্পোর, তারপরে তোমার হচ্ছে অ্যাজাইগোস্পোর, জুস্পোর এরকম উৎপন্ন হবে। আর যখন খালি স্পোর উৎপন্ন হয় সেটা অ্যাসকোস্পোর হতে পারে, হ্যাঁ, কোনিডিওফোর হতে পারে, কোনিডিওস্পোর হতে পারে। এগুলি হচ্ছে যে তোমার অ্যাসেক্সুয়াল তোমার ইয়ার মধ্যে পড়ে। তো এখানে যেটা দেখছো তুমি স্ট্রোমাতে যেটা হয়, এটা কোনো রকম ভাবে কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশনের সঙ্গে সম্পৃক্ত নয়। বুঝেছো? তুমি বুঝতে পেরেছো? প্রথমেই আমি বলেছি স্ট্রোমা হচ্ছে একটা সোমাটিক জি সেল, স্যার। মানে একটা দৈহিক সেল। একটা দৈহিক সেল কখনো তোমার সেক্সুয়াল কার্যক্রম সম্পন্ন করতে পারে না। তো কাজেই দেহকোষ দিয়ে যদি কোনো রিপ্রোডাকশন হয় তাহলে সেটি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হবে। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো স্ক্লেরোশিয়াম। স্ক্লেরোশিয়াম কি? মোর অর লেস রাউন্ডেড অর হচ্ছে কোহিশন শেপড রেসিস্টিং বডিজ আর ফর্মড ফ্রম জেওডোপ্যারেনকাইমা। এটা সাধারণত জেওডোপ্যারেনকাইমা দিয়ে তৈরি হয়, মানে এখানে কম্প্যাক্ট থাকে। আমরা প্যারেনকাইমাতে যেরকম হচ্ছে আমরা দেখেছি যে একটার সঙ্গে আরেকটা খুব, হাইফিগুলো একসাথে যুক্ত হ্যাঁ, থাকে। এমন ভাবে যুক্ত থাকে যে একটার থেকে আরেকটা আলাদা করতে পারা যায় না। হ্যাঁ, এখানে তোমরা চিত্র দেখলেও বুঝতে পারবে এটাকে একটা সামগ্রিক কিছু একটা মনে হচ্ছে, কুশন শেপ, একটা সামগ্রিক। কুশন মানে তো সবাই চেনো। কুশন মানে কি বলতো? কুশন মানে হচ্ছে তোষক, যেটা তোমরা বিছানায় শুয়ে থাকো যার উপরে। হ্যাঁ,
তো এইটা হচ্ছে কুশন। তো এইটার মতো অনেকটা দেখতে, দেখো ওই রকমই দেখতে, ফুলা ফুলা। হ্যাঁ, তো এখানে আলাদা করার কিছু নাই, মনে হচ্ছে সামগ্রিক একটা বস্তু, কিন্তু আসলে এর মধ্যে হাজার হাজার হাইফি রয়েছে। অ্যাবল টু সার্ভাইভ আনফেভারেবল কন্ডিশন, এগুলো সাধারণত তখন তখন তৈরি হয়, এটা নিয়ে আমরা আগেও পড়েছিলাম, যে বিশেষ ধরনের মডিফিকেশন তখন তৈরি হয় যখন আনফেভারেবল কন্ডিশন ফেস করতে হয় ফাঙ্গাসকে, সেই সময় এগুলি তৈরি হয়। তো এখানে দেখো কন্ডিশনস অফ ড্রৌট অ্যান্ড কোল্ড আফটার হুইচ দে ফর্ম নিউ মাইসেলিয়া অর এক্সটার্নাল ফ্রুটিং স্ট্রাকচারস। এরা কখন, যদি খুব বেশি পরিমাণ খরা কিংবা বেশি পরিমাণ শীতে এই ধরনের স্ট্রাকচার গঠন করে, এবং এর এর দ্বারা তোমার হচ্ছে ফ্রুটিং স্ট্রাকচার তৈরি করে, এবং সেখান থেকে তারা স্পোর নির্গত করে। মাইক্রোস্কোপিক রিপ্রেজেন্টেশন, এটা একদম মাইক্রোস্কোপিক রিপ্রেজেন্টেশন, সরাসরি তারা স্লাইড করে মাইক্রোস্কোপের নিচে দিয়ে দেখেছে কিরকম এটা। দেখো এখানে আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো আমরা বলেছিলাম একটা হচ্ছে কম্প্যাক্টলি আর একটা হচ্ছে লুজলি। তুমি দেখো বাম পাশে যে চিত্রটা আছে, এটা হচ্ছে ফ্রোজেন কাইমা। এটাতে তোমরা দেখো খেয়াল করে সবগুলি হাইফি কিন্তু আলাদা আলাদা ভাবে জালিকাকার দেখা যাচ্ছে, একটা থেকে আর একটা আইডেন্টিফাই করা যাচ্ছে যে কোনটি কোন অংশ, এবং মনে হচ্ছে যে আলাদা আলাদা ভাবে সবগুলা সুতার মতো দেখা যাচ্ছে। কিন্তু যখন তুমি জিওডোপ্যারেনকাইমাতে যাবে তখন দেখো একটার সঙ্গে আর একটা এমন ভাবে লেগে আছে যে একটা থেকে আর একটা আলাদা করাই মুশকিল। শুধু কেবলমাত্র তোমার হচ্ছে আহ মাইক্রোস্কোপিক ভিউ হওয়ার কারণে কিছুটা এদের কোষগুলি আলাদা করা যাচ্ছে। যদি খালি চোখে দেখো কিংবা এটার যদি তোমার হচ্ছে রেজুলেশন কমানো হয়, সেক্ষেত্রেও হয়তো বা এভাবে দেখা যাবে না, একটা কম্প্যাক্ট মন্ড বলে মনে হবে। বুঝতে পেরেছো? এখন দেখো তোমাদের একটা প্রশ্ন আছে যে মডিফিকেশন অফ হাইফি। আমরা এতক্ষণ শিখলাম যে হাইফা হাইফা কি, হাইফা কাকে বলে, হাইফাকে দেখলাম, এবং হাইফি কি রকম হতে পারে এগুলির কয়েকটি ধরন নিয়ে আমরা কথা বললাম। এখন আমরা মডিফিকেশন নিয়ে কথা বলবো। মডিফিকেশন মানে বিশেষ প্রয়োজনে বিশেষ রূপ লাভ করা। বিশেষ প্রয়োজনে বিশেষ রূপ লাভ করার যে পদ্ধতি, সেটিকে বলা হয় হচ্ছে মডিফিকেশন। দেখো এখানে কিছু কিছু পার্ট তোমাদের জানা দরকার, যে হাইফি গুলো কিভাবে থাকে। আমরা বলেছিলাম এগুলি হচ্ছে সেপ্টেট, মানে এরা হচ্ছে, এদের মধ্যে অনেকগুলি কম্পার্টমেন্ট থাকে, একটির সঙ্গে আরেকটি পৃথক পৃথক ভাবে যুক্ত থাকে। তো এই প্রত্যেকটা সেপ্টার মধ্যে একটা করে সেল ওয়াল এবং নিউক্লিয়াই থাকে, যেগুলি তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, এবং পোর থাকে একটার সঙ্গে আরেকটা, যাতে হচ্ছে তোমার যোগাযোগ করতে পারে। এই জন্য তাদের যে সেল ওয়ালটা যেখানে মিশেছে সেখানে একটা করে পোর্ট থাকে, এর মধ্যে দিয়ে তোমার হচ্ছে সাইটোপ্লাজম যাতায়াত করতে পারে। আর সেপ্টাম বলতে সেই যে কোনো একটা একটা কম্পার্টমেন্টকে বোঝানো হচ্ছে। আর এগুলি হচ্ছে কোনোটা আছে যেগুলিতে অ্যাসেপ্টেড, বাম ডান পাশের যে চিত্র উপর দিক থেকে সেটা অ্যাসেপ্টেড, সেখানে কোনো সেপ্টা নেই। তো দেখো এ নাম্বারটা হচ্ছে সেপ্টেড হাইপা, তারপরেরটা হলো কোয়েনোসাইটিক হাইপা, মানে কোয়েনোসাইটিকে কোনো সেপ্টা থাকে না, আর ওটা হচ্ছে সেপ্টেড হাইপা। আচ্ছা দেখো ফাঙ্গাল হাইফার যে বিশেষ বিশেষ অংশ এখানে স্ট্রাকচার আকারে দেয়া আছে, ছবিগুলো একটু ভালোভাবে খেয়াল করো, যে প্রত্যেকটা হাইফা থেকে কিছু কিছু অংশ বের হয়েছে, যেগুলি তোমার একটি নির্দিষ্ট সেলের মধ্যে, প্লান্ট সেলের মধ্যে হচ্ছে ঢুকে গিয়েছে। তোমরা খেয়াল করে দেখো এখানে যে কোষগুলি দেখতে পাচ্ছ একটা নিচের দিকে হাইফার সঙ্গে, হ্যাঁ, এটা হচ্ছে, এটাকে এরা বলেছে হস্টেরিয়াম। হস্টেরিয়া মানে হচ্ছে
হোস্টের সঙ্গে যুক্ত থাকা, হোস্টের সঙ্গে যুক্ত থাকা। যেহেতু হোস্ট একটা প্লান্ট, সেই প্লান্টের যে সেলগুলি আছে সেই সেলগুলির সঙ্গে ফাঙ্গাল হাইফাগুলি কিভাবে যুক্ত থাকতে পারে সেইটি এখানে দেখানো হয়েছে, এবং সেই হস্ট্রিয়াম দিয়ে এদের সঙ্গে যুক্ত রয়েছে। দেখো সেলগুলোর মধ্যে একটা করে হাতের মতো অংশ ঢুকে গিয়েছে, যেটাকে বলা হচ্ছে হস্ট্রিয়াম। এবং এখান থেকে তারা পুষ্টিমান সংগ্রহ করতে পারে এবং বাইরে থেকে তোমার হচ্ছে পুষ্টি সংগ্রহ করে এখানে প্রদান করতে পারে। হ্যাঁ, তো এটা এখানে আসলে বোঝার মতো বিশেষ কিছু নাই, যেটুকু দরকার ছিল বললাম। আর নেমাটোড, এখানে হচ্ছে যে নেমাটোডের কিছু অংশ এরা দিয়েছে, দেখো খেয়াল করে। এটার মাধ্যমে কি করছে দেখো, হাইফিটা তোমার হচ্ছে অন্যান্য ক্ষতিকারী যে বস্তুগুলো, হাইফি অ্যাডাপ্টেড টু ট্র্যাপিং অ্যান্ড কিলিং প্রে। এটা বিভিন্ন ধরনের তোমার যে ক্ষতিকারী যে অণুজীবগুলো রয়েছে সেগুলোকে ট্র্যাপিং করতে পারে। দেখো হাইফা দিয়ে একটা নেমাটোডকে পেঁচিয়ে রেখেছে, ফলে সে তার স্বাধীনতা খর্ব হয় এবং পরবর্তীতে পুষ্টিহীন হয়ে সেখানে মারা যায় এবং নতুন খাবার গ্রহণ করতে পারে না। এখন দেখো রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, যেখানে হচ্ছে সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল পার্ট রয়েছে, এগুলি নিয়ে আমরা কিছু আলোচনা করব। রিপ্রোডাকশন কাকে বলে? যদি তোমাদের প্রশ্ন আছে একটা ডেফিনেশন যে রিপ্রোডাকশন কাকে বলে, এটি খেয়াল করে দেখো যে রিপ্রোডাকশন ইজ দ্য বায়োলজিক্যাল প্রসেস বাই হুইচ নিউ অফস্প্রিং ইন্ডিভিজুয়াল অর্গানিজম আর প্রডিউসড ফ্রম দেয়ার প্যারেন্টস। মানে হচ্ছে এটা একটা বায়োলজিক্যাল প্রসেস যেটার মাধ্যমে যে কোনো ইন্ডিভিজুয়াল একটা অফস্প্রিং, নির্দিষ্ট কোনো পৃথক ইন্ডিভিজুয়াল মানে একটা স্বতন্ত্র একটা অর্গানিজম থেকে বা একটা স্বতন্ত্র একটা অর্গানিজম তৈরি হয় সেই জাতের প্যারেন্ট থেকে নতুন অফস্প্রিং রূপে, নতুন সন্তান রূপে, তাকে বলা হয় তোমার রিপ্রোডাকশন। এখন দেখো মোস্ট ফাঞ্জাই রিপ্রোডিউসেস অ্যাসেক্সুয়ালি অ্যান্ড সেক্সুয়ালি বাই স্পোর্স। তারা অ্যাসেক্সুয়ালি এবং সেক্সুয়ালি দুই ভাবেই স্পোর দ্বারা হচ্ছে বংশ বিস্তার করতে পারে। Asexual reproduction is most common method and produces genetically identical organisms. তার মানে বেশিরভাগ রিপ্রোডাকশন গুলি হয় হচ্ছে অ্যাসেক্সুয়ালি এবং সেটি জেনেটিক্যালি আইডেন্টিক্যাল, মানে হুবহু একই রকম। অর্থাৎ তোমরা জেনেছো যে যখন আমরা গাছ রোপণ করি তখন আমরা বলি যে কলম চারাটা গ্রহণ করার জন্য পরামর্শ দেওয়া হয়। কেন? কারণ কলম চারা তোমার হচ্ছে একদম মাতৃগাছের বৈশিষ্ট্য থাকে, কারণ এটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে পড়ে। আর যখনই এটি তুমি বীজ দিয়ে চারা করবে, সেখানে যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন চলে আসবে, তখন সম্পূর্ণরূপে সেই মাতৃকোষের বা মাতৃ গাছের হচ্ছে বৈশিষ্ট্য থাকবে না, কেননা সেখানে নতুন একটি তোমার জাতের সঙ্গে সেটির হাইব্রিডাইজেশন হয়ে নতুন একটি জাত, দুইটার কম্বিনেশনে নতুন একটি জাত আসবে। যে কারণে এখানে বলা হয়েছে জেনেটিক্যালি আইডেন্টিক্যাল যে অর্গানিজম, এটা কেবলমাত্র অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে হতে পারে, সেটি প্লান্ট হতে পারে, ফাঙ্গাস হতে পারে, যে কোনো ক্ষেত্রে একই রকম। আর এটাতে দেখো ফাঞ্জাই রিপ্রোডিউসেস সেক্সুয়ালি হোয়েন কন্ডিশনস আর পোর অ্যান্ড নিউট্রিয়েন্টস স্ক্যার্স। মানে কেবলমাত্র তখন এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে যখন এরা মোটামুটি আনফেভারেবল কন্ডিশনে থাকে, অর্থাৎ তাদের অবস্থা খুব শোচনীয় থাকে, নিউট্রিয়েন্ট স্ক্যার্স থাকে, অর্থাৎ সেই সময় হয়তো নিউট্রিয়েন্ট গ্রহণ করার মতো অবস্থা থাকে না। তারা একটা সম্পূর্ণরূপে বিপর্যস্ত অবস্থায় যখন থাকে তখন এই ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে। রিপ্রোডাকশন হচ্ছে টাইপস অফ ফাঙ্গাল রিপ্রোডাকশন, দেখো কি কি হতে পারে। অলসো 3 টাইপস অফ রিপ্রোডাকশন, ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল। এই ভেজিটেটিভ এবং অ্যাসেক্সুয়াল দুটি হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, একটি হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মধ্যে আছে ভেজিটেটিভ টেক প্লেস বাই দ্য ফলোইং মেথডস। দেখো কি কি মেথড: ফ্র্যাগমেন্টেশন, ফিউশন, বার্ডিং, রাইজোমর্ফস অ্যান্ড স্ক্লেরোসিয়া। এর মধ্যে ফিউশন এবং বার্ডিং নিয়ে আমরা কথা বলেছি। ফ্র্যাগমেন্টেশন মানে একটা ফ্র্যাগমেন্ট তৈরি হওয়া। যাই হোক, আমরা নিচ থেকে বিস্তারিতভাবে আলোচনা করি, যেহেতু এগুলি আলোচনা বিস্তারিত করেছি, এইগুলিও বিস্তারিতভাবে আলোচনা করি। দেখো
ফ্র্যাগমেন্ট, একটা ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে একটা অংশ ভেঙে খন্ড খন্ড হয়ে যাওয়া। তোমরা খেয়াল করো চিত্রটা দেখো যে একটা সম্পূর্ণ অংশ একটা সেপ্টেট হাইপি, এটা একটা সেপ্টেট হাইপি। খেয়াল করলে দেখা যাচ্ছে যে এর ভিতরে অনেকগুলি সেপ্টা রয়েছে, ভাগ ভাগ অংশ রয়েছে। এর মধ্যে প্রত্যেকটা সেপ্টা বিচ্ছুরিত হয়ে এক একটা স্পোরে পরিণত হয়ে, হ্যাঁ, যে প্রজনন সৃষ্টি করে বা বংশ বিস্তার করে, সেটি হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। দেখো এখানে লেখা আছে in this process mycelium breaks into two or more similar fragments either accidentally or due to some external forces. Each fragment grows into a new mycelium under favorable condition. তার মানে হচ্ছে যে এরা অ্যাক্সিডেন্টালি অথবা কোনো একটা প্রেসারে, আন্ডার প্রেসারে ফ্র্যাগমেন্ট হয়ে যায়, হয়ে গিয়ে নতুন স্পোর, এই এক একটা ফ্র্যাগমেন্ট সেপ্টার এক একটা ফ্র্যাগমেন্ট নতুন স্পোর রূপে তোমার হচ্ছে পরবর্তীতে মাইসেলিয়াম গ্রো করে, যখন সেটা ফেভারেবল কন্ডিশন পায় আর কি। ফিশন নিয়ে আমরা এর আগেই কথা বলেছি, ফিশন এবং বার্ডিং এই দুটি নিয়ে আমরা কথা বলেছি। হ্যাঁ, এটা নিয়ে আশা করি আর তোমাদের দ্বিমত থাকার কথা নয়। এখন হচ্ছে রাইজোনর্ভস যে পদ্ধতি, এটি একটু খেয়াল করো। আচ্ছা, যেহেতু আমরা জানি যে রাইজোম বা রাইজোম যে অংশটা, সেটি হচ্ছে রুটের সঙ্গে সম্পৃক্ত, তার মানে এখানেও একটা রুট বিষয়ক কিছু একটা ব্যাপার রয়েছে। তো আমরা আগে চিত্র দিয়ে তোমাদের একটু দেখাই। দেখো খেয়াল করো, এখানে কিন্তু রুটের সঙ্গে হাইফি গুলো যুক্ত রয়েছে। এখন সেটি কিভাবে থাকে এবার খেয়াল করো। ইন সাম হায়ার ফাঞ্জাই, এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে হায়ার ফাঞ্জাইয়ের ক্ষেত্রে সেভারাল হাইফি মে বিকাম ইন্টারওভেন, ওই যে সেই পদ্ধতিটা যেটা আমরা একটু আগে আলোচনা করেছি, টু ফর্ম রোপ লাইক স্ট্রাকচার, একসঙ্গে যুক্ত হয়ে রোপের মতো, রোপ লাইক দড়ির মতো একটা স্ট্রাকচার তৈরি করে। যেটা বলেছিলাম যে একগুচ্ছ সুতা যদি তুমি হাতের মধ্যে মুষ্টি করে ধরো, তখন দেখতে কিছুটা যেরকম স্ট্রাকচার আসবে, সেটা হচ্ছে রোপ লাইক স্ট্রাকচার কল্ড রাইজোমর্ফ। এইভাবে যে স্ট্রাকচারটা তৈরি হয়, এটাকে তোমার হচ্ছে রাইজোমর্ফ বলা হচ্ছে। আন্ডার আনফেভারেবল কন্ডিশন রাইজোমর্ফস রিমেইন dormant, but with the onset of favorable condition the rhizomorph resume growth and may also give rise to the fruiting bodies. এটা দেখতে কিছুটা শিকড়ের মতো হয়ে থাকে, যে কারণে এই অংশকে রাইজোমর্ফ বলা হচ্ছে। এগুলো আনফেভারেবল কন্ডিশনে সুপ্ত অবস্থায় থাকে এবং ফেভারেবল কন্ডিশনে তারা বংশ বিস্তার করে। এবার আসো স্ক্লেরোসিয়া, ওটা ছিল হচ্ছে লুজলি ইন্টারওভেন, তাহলে এটা হচ্ছে কমপ্লিটলি ইন্টারওভেন। এটা নিয়ে আমরা কথা বলেছি অলরেডি একটু আগে, ওটা নিয়েও কথা বলেছি, এটা নিয়েও কথা বলেছি। এখন দেখো, ইন সাম কেস দ্য হাইফা বিকাম ইন্টারওভেন টু ফর্ম এ কম্প্যাক্ট মাস, একসঙ্গে যুক্ত হয়ে গিয়ে গেট সারাউন্ডেড বাই দ্য হার্ড কভারিং, একটা হার্ড কভারিং দ্বারা, হ্যাঁ, রাউন্ড একটা সাস স্ট্রাকচার আর কল্ড স্ক্লেরোসিয়া। দেখো খেয়াল করে দেখো, একটা কম্প্যাক্ট মাস। তো এখানে দেখো যে কিভাবে একটা ডরমেন্ট আন্ডার আনফেভারেবল কন্ডিশন এন্ড জার্মিনেট ইনটু নিউ মাইসেলিয়া, রিটার্ন অফ ফেভারেবল কন্ডিশন, ফেভারেবল কন্ডিশনে তোমার এরা নিউ মাইসেলিয়া গঠন করে। এটা হচ্ছে ক্লাভিসেপস। ক্লাভিসেপস যেটি, এটি হচ্ছে যে তোমার একটি ফাঙ্গাস। সেই ফাঙ্গাসটা কোথায়, বিভিন্ন ধরনের তোমার সিরিয়াল ফুড, যেরকম গম, তারপর রাই, বার্লি, এগুলোতে আক্রমণ করে। এবং তুমি খেয়াল করো, কে অংশ যেটি দেয়া, কে যে এটা দিয়ে বোঝানো হচ্ছে একটি গমের একটা যে ছড়ি, পরবর্তী অংশটা একটা সিড, সেই সিডের উপরে কিভাবে স্ক্লেরোসিয়াম কম্প্যাক্ট আকারে সেখানে যুক্ত হয়ে আছে সেই অংশটা দেখানো হচ্ছে। দেখো, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে যেটি হয়, ইট টেকস প্লেস বাই দ্য ফর্মেশন অফ স্পেশাল রিপ্রোডাক্টিভ সেলস কল্ড স্পোর্স। কেবলমাত্র স্পোরের সাহায্যে যে বংশবিস্তার গুলো হয়, সেগুলোকে এক কথায় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বলা হয়। দ্য ফর্মেশন অফ স্পোর্স ইন ফাঞ্জাই ইজ কল্ড স্পোরুলেশন, মানে যে যে পদ্ধতিতে স্পোর তৈরি হয় সেই পদ্ধতিটিকে বলা হয় স্পোরুলেশন। ইচ স্পোর ডেভেলপস ইনটু এ নিউ মাইসেলিয়া, এবং প্রত্যেকটি স্পোর একটা নতুন মাইসেলিয়ায় রূপান্তর করে, এবং পরবর্তীতে ধীরে গ্র্যাজুয়ালি সেই মাইসেলিয়াটা
ফ্রুটিং বডিতে রূপান্তরিত হয়।